ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8 এর গণিত বিষয়ের কোষে দেখি 15। কোষে দেখি 15-এ আজকে আমি তোমাদের পড়াবো, দেখো, 3 নম্বর দাগের এই 1 থেকে 6 নম্বর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তার আগে আমি একটা কথা বলে দিই, 1 থেকে 2 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি এর আগের ভিডিওতে করে দিয়েছি। যারা দেখোনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারবে, বা এই ভিডিও শেষে এন্ড স্ক্রিন আসবে, সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও শুরু করি। তো আজকে আমরা শুরু করছি, দেখো, 3-এর 1 নম্বর দাগ থেকে। 3 নম্বর দাগে কি করতে বলেছে সেটা আমাদের আগে দেখে নিতে হবে। দেখো কি বলছে, নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলি সরলতম আকারে প্রকাশ করি। দেখো কি করব, সরলতম আকারে প্রকাশ করতে হবে। এই যে ভগ্নাংশগুলো দেয়া রয়েছে তা সরলীকরণ করতে হবে। বুঝতে পেরেছো? তো 3-এর 1 নম্বর দাগের যে অঙ্কটা আছে তোমরা দেখে নাও। অঙ্কটা আমি খাতায় লিখে নেব। তো দেখো, 3-এর 1 নম্বর দাগের অঙ্কটা আমি এখানে লিখে নিয়েছি। প্রথমে একটা বিষয় আমাদের এখানে দেখতে হবে, যে সরলীকরণ করতে বলেছে। তো দেখো, এখানে প্রত্যেকটা ভগ্নাংশের নিচে আছে হর আছে। তো আমরা এমনি ভগ্নাংশের ক্ষেত্রে দেখেছি কি, ভগ্নাংশের ক্ষেত্রে নিচে আমরা সংখ্যা থাকে, কিন্তু এখানে কিন্তু কোনো সংখ্যা নেই, অর্থাৎ চলরাশি আছে। দেখতে পাচ্ছ, এবি আছে, বিসি আছে, সিএ আছে, তাই না? তাহলে ভগ্নাংশের এখানে যোগ দেয়া আছে, মানে আমরা যোগ করব। যোগের ক্ষেত্রে তোমরা জানো যে হরগুলোর লসাগু করতে হয়। এখানে কি কি ভর আছে? এবি আছে, বিসি আছে, সি আছে। যদি এরকম ভগ্নাংশগুলো 2, 4, 6 এরকম থাকতো হরগুলোতে, তাহলে আমরা তার লসাগু করতাম, তাই না? তো লসাগু, এক্ষেত্রে কিন্তু এই লসাগুর নিয়ম আমরা জানি, কারণ এর আগের অধ্যায়ে, অর্থাৎ কোষে দেখি 14-এ কিন্তু আমরা লসাগুর অঙ্ক করেছি। দেখো, প্রথমে আছে কি, এ আছে, তাহলে আমরা প্রথমে একটা এ নিয়ে নেব। তারপরে দেখো বি আছে, তারপরে একটা বি নিয়ে নেব। একই বিষয় যেন দুবার না নেওয়া হয়ে যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। বুঝতে পেরেছো? এইবারে দেখো পরের দেখতে পাচ্ছি বি আছে। দেখো, বি তো একবার নেওয়া হয়ে গেছে, আর নেওয়ার দরকার নেই। এবারে দেখো সি আছে, তাহলে আমি একটা সি নিয়ে নেব। বুঝতে পেরেছো? এবার তৃতীয়টাতে চলে এসো। দেখো, এখানে সি আছে, সি তো নেওয়া হয়ে গেছে, আর নেওয়ার দরকার নেই। দেখো এ আছে, এ তো নেওয়া হয়ে গেছে একবার, আর নেওয়ার দরকার নেই। বুঝতে পেরেছো বিষয়টা কি? একেবারেই খুব সহজ। যে এমনি সংখ্যার থেকে কিন্তু এখানে লসাগু যেভাবে করতে হয় সেটা কিন্তু আরো সহজ পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছো। দেখো, এখানে একটা এ ছিল, এখানে একটা এ ছিল, তার মধ্যে একটা এ নিয়েছি। এখানে বি ছিল, এখানে বি ছিল, তার মধ্যে একটা বি। এখানে সি ছিল, এখানে সি ছিল, একটা সি নিয়েছি। মোট কথা হচ্ছে, কমন থাক, 3টের মধ্যে থাক, 2টোর মধ্যে থাক, বা না থাক, আমাদের একটা করে নিতেই হবে। এটাই হচ্ছে লসাগুর নিয়ম, তোমরা জানো। বুঝতে পেরেছো? তাহলে লসাগু আমাদের কি হয়ে গেল? এ, বি আর সি। এবারে আমরা কি করি, কি নিয়মে করি? দেখো, এই যে হর আছে না, সেই হরটা দিয়ে আমরা লসাগু যেটা পেলাম, সেই লসাগু কি করি? ভাগ করি। অর্থাৎ এই এবিসি কে আমরা কি করব? এবি দ্বারা ভাগ করব। দেখো, এ বি সি, তাকে যদি আমরা এবি দ্বারা ভাগ করি, তাহলে দেখো এ এ কেটে গেল, বি বি কেটে গেল, পড়ে থাকলো কি বলতো? সি। এই যে সি পড়ে থাকলো, তার সঙ্গে আমরা উপরে যে লব আছে তার সঙ্গে গুণ করি না? তাহলে সি এর সঙ্গে যদি 1 গুণ করি, সি 1 কে কি হয়? সি হয়। যে কোনো কিছুর সঙ্গে 1 গুণ করলে সেই সংখ্যাই হয়। বুঝতে পেরেছো? এখানে কিন্তু আলাদা করে এই যে আমি ভাগ করে দেখালাম, এরকম করে ভাগ করে না দেখলেও তোমরা কিন্তু মুখে মুখেই করতে পারবে। দেখো তো ভালো করে বিষয়টা, মুখে মুখে করতে পারো কিনা। দেখো, পরেরটায় চলে এসো। এখানে নিচে কি আছে? বিসি, তাই না? এই বিসি দ্বারা আমরা কি করব? এ বি সি কে পুরোটাই আমরা ভাগ করব। ভাগ করলে কি করে যাব? যেগুলো কমন আছে সেগুলো কেটে যাবে ভাগ করলে, তাই না? তো দেখো, এখানে বি আছে, তাহলে বি কেটে যাবে। সি আছে, তাহলে সি কেটে যাবে। এখানে যেমন এ কেটে গেছিল, বি কেটে গেছিল। বুঝতে পেরেছো? ঠিক তেমনি বিসি দ্বারা যদি এবিসি ভাগ করে দিই এবিসি কে, তাহলে বি আছে কমন, তাহলে বি কেটে যাবে, সি আছে কমন, সি কেটে যাবে। তাহলে কোনটা থাকবে বলো তো? এ থাকবে। সেই এর সঙ্গে এই ওপরে 1 যদি গুণ করি, এই থাকে, এ 1 কে এ, তাহলে এই প্লাস চিহ্নটা এখানটায় দিয়ে এ যদি 1-এর সঙ্গে গুণ করি, এ পড়ে থাকে। আশা করি মুখে মুখে যেটা দেখালাম, আশা করি বুঝতে পেরেছো। এই প্লাস চিহ্নটা এখানটায় দেব। এইবারে দেখো, এই সিএ, সিএ দ্বারা আমরা কি করব? এই এবিসি পুরো বিষয়টাকে ভাগ করে দেব। বুঝতে পেরেছো? তাহলে কি কি কেটে যাবে? দেখো, সি আর সি কেটে যাবে, এ আর এ কেটে যাবে, পড়ে থাকবে কি? পড়ে থাকবে বি একা। এই বিটা আমরা উপরে 1-এর সঙ্গে গুণ করব না? তাহলে বি 1 কে কি হয়ে যাবে? বি হয়ে যাবে। দেখো, আরেকবার আমি করে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হয় যাতে করে। দেখো, সি এ আছে, তাই না?
সি এ, তাকে আমরা ভাগ করব কি দিয়ে, এই সি এ দ্বারা ভাগ করব কি এবিসি কে, এবিসি কে আমরা ভাগ করব কি দিয়ে, সি এ দিয়ে, তাই তো? তাহলে দেখো সি কাটছে, সি কাটছে, এ কাটছে, এ কাটছে, পড়ে থাকছে কে? পড়ে থাকছে কিন্তু বি। বুঝতে পেরেছো? এই বি কে আমরা এই এক দ্বারা ভাগ গুণ করলে কি হবে? বি এক কে বি। আশা করি বুঝতে পেরেছো। আমি বারবার বলছি যে এরকম করে ভাগ করে দেখার কোনো প্রয়োজন নেই, যদি সম্ভব হয় মুখে মুখেই করবে, এবং এটা খুবই সহজ নিয়ম, সম্ভব না হওয়ার কোনো বিষয় কিন্তু এখানে নেই। এবার একটা বিষয় দেখো, এখানে সি আছে, এ আছে, বি আছে, একটু উল্টো পাল্টা নিয়মে সাজানো আছে না? আমরা এবিসিডি যখন পড়ি এ বি সি ডি এইভাবে পড়ি, তাহলে সেইভাবে একটু সাজিয়ে দিই বিষয়টাকে। দেখো প্রথমে আমরা এ লিখব প্লাস চিহ্ন দিয়ে, তারপরে বি লিখব, তারপরে প্লাস চিহ্ন দিয়ে সি লিখব। ঠিক আছে, একই বিষয় এইভাবে একটু সাজিয়ে দিলাম। আর নিচে কি ছিল? এ বি সি ছিল। তাহলে হয়ে গেছে কিন্তু আমাদের বিষয়টা, এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এইবারে তিনের দেখো 2 নম্বর দাগের অঙ্কটা আমরা করব। তো 3-এর 2 নম্বর দাগের অঙ্কটা তোমরা একবার দেখে নাও এখানে। এই অঙ্কটা এবার আমি খাতায় লিখে নেব। তো দেখো 3-এর 2 নম্বর দাগের অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি। আমরা একই রকম ভাবে দেখো এখানেও একটা ভগ্নাংশ, দুটো ভগ্নাংশের যোগ করতে দিয়েছে। ভগ্নাংশের যোগ করার নিয়মের ক্ষেত্রে আমরা জানি, যেটা আগের নিয়মেও করেছি, যে যেটা হর আছে তার লসাগু করি, তাই না? এখানে প্রথম ক্ষেত্রে দেখো হর আছে এ, দ্বিতীয় ক্ষেত্রে হর আছে এ। তো দেখো এখানে এ আছে, তাই না? তাহলে প্রথমে আমরা এ একটা নিয়ে নেব। এবারে পরেরটাতে চলে যাও, পরেরটাতেও দেখো এ রয়েছে। এ তো একবার নেওয়া হয়ে গেছে, আর নেওয়ার কোনো প্রয়োজন নেই। একবারের যেন বেশি নেওয়া না হয় সেটা আমাদের লসাগুর ক্ষেত্রে খেয়াল রাখতে হয়, তাই না? খুবই সহজ নিয়ম। তো এবারে দেখো লসাগু তো হয়ে গেল এ। এবারে এই এ কে লসাগু যেটা পেলাম তাকে এই হর দিয়ে আমরা ভাগ করব। তাহলে এ কে এ দিয়ে ভাগ করলে কি হয়? একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ করলে এক হয়। দেখো এ কে যদি এ দ্বারা ভাগ করি, এ এ কেটে গিয়ে কত থাকে? এ এক কে এ এক থাকে না? তাহলে এই যে এক পেলাম, তার সঙ্গে উপরে এই যে বিষয়টা লবকে যদি আমরা গুণ করি, একের সঙ্গে তুমি যাই গুণ করবে সেই সংখ্যাটাই তো থাকে, অর্থাৎ এ মাইনাস বি মাইনাস সি থাকবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো উপরের সংখ্যাটা আমরা লিখে দিচ্ছি এ মাইনাস বি মাইনাস সি। আশা করি বুঝতে পারলে। এটা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এই প্লাস চিহ্নটা এখানে দিয়ে দিলাম। ঠিক একই রকম ভাবে এই এ কে আমরা এ দ্বারা ভাগ করব। এটা হচ্ছে লসাগু, এটা হচ্ছে হর। তাহলে এ কে এ দ্বারা ভাগ করলে কি হয়? এক থাকে উত্তর, আলাদা করে ভাগ করে তো দেখার দরকারই নেই, মুখে মুখেই হয়ে যায়। তাহলে সেই একের সঙ্গে, সেই যে একের সঙ্গে এই ওপরের যে লব আছে তাকে যদি গুণ করি, একের সঙ্গে তুমি যাই গুণ করবে একই বিষয় থাকে, সংখ্যাটা একই থাকে, তাই না? তাহলে উপরে যে সংখ্যাটা আছে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালা, সেটা আমরা কি লিখে দিলাম। একের সঙ্গে গুণ করছি বলে উপরে যেটা আছে সেটাই থাকবে। আশা করি বুঝতে পেরেছো। এবারে চলো পরের লাইনে। পরের লাইনে কি আছে? এ হচ্ছে লসাগু ছিল। এবারে আমরা ব্র্যাকেটটা তুলে দিই। দেখো ব্র্যাকেট তুললে এ মাইনাস বি মাইনাস সি যেমন আছে থাকলো, আর ব্র্যাকেটের বাইরে প্লাস চিহ্ন আছে, ব্র্যাকেটের ভিতরেও সব প্লাস চিহ্ন আছে। অর্থাৎ এই প্লাস চিহ্নের সঙ্গে যেহেতু মাঝখানে ব্র্যাকেট আছে, পরের সব প্লাস চিহ্নগুলো বা চিহ্নগুলোর সঙ্গে কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক। তাহলে দেখো এর আগে কিছু নেই মানে প্লাস চিহ্ন, আর বাইরে প্লাস চিহ্ন, গুণের সম্পর্ক যেহেতু, প্লাসে প্লাসে কি হয়ে যাবে? প্লাস এ হয়ে যাবে। এই প্লাসে প্লাসে হয়ে যাবে প্লাস বি। আবার দেখো প্লাসে প্লাসে প্লাস সি। আশা করি বুঝতে পারলে। এবারে আমরা দেখব যে একই বিষয় কিন্তু আলাদা চিহ্ন। যদি এরকম বিষয় হয় তাহলে কেটে দিতে পারি আমরা, কারণ জানো +2 আর -2, 2-এর সঙ্গে 2 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে হয় 0। কি করে হয় 0? কারণ +2 আর -2 কেটে দিতে পারি। একই বিষয় আর চিহ্ন যদি আলাদা হয় আমরা কেটে দিতে পারি, তাই না? তাহলে দেখো এখানে -b আছে, এখানে দেখো +b, এই যে কেটে দিলাম। -c আছে, এই দেখো +c, কেটে দিলাম। তাহলে এখানে এর আগে কিছু নেই মানে প্লাস আছে, এখানে প্লাস আছে, অর্থাৎ দুটো এই প্লাসে আছে। তাহলে দুটো এ প্লাসে আছে মানে আমাদের ওপরে পড়ে থাকছে কি? 2a, আর নিচে কি? নিচে হচ্ছে একটা এ। বুঝতে পারলে? এইবারে দেখো ওপরে একটা এ, উপরে দুটো এ আর নিচে একটা এ, কিন্তু এই এ আর এ কিসের সম্পর্কে আছে? ভাগের সম্পর্কে। তাহলে ভাগের সম্পর্কে আছে, আমরা এ আর এ কেটে দিতে পারি। তাহলে আমাদের কি পড়ে থাকছে বলতো? শুধুমাত্র 2 কিন্তু পড়ে থাকছে। এটাই হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইবারে আমরা কি করব? 3-এর 3 নম্বর দাগের যে অঙ্কটা
সেটা করব। তো 3-এর 3 নম্বর দাগের অঙ্কটা তোমরা একবার দেখে নাও। এই যে 3-এর 3 নম্বর দাগের অঙ্কটা, এই অঙ্কটা এবার আমি খাতায় লিখে নেব। তো দেখো 3-এর 3 নম্বর দাগের অঙ্কটা খাতায় লিখে নিয়েছি। এবার আমরা কি করব, ভগ্নাংশের যোগ বিয়োগ করব। দেখো এখানে যোগ আছে বিয়োগ আছে। এই যে ভগ্নাংশগুলো আছে, প্রথমে আমাদের কি করতে হয় ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে, না যেগুলো হর আছে তাদের লসাগু করতে হয়। তাহলে লসাগু আমি দেখেছি বীজগাণিতিক সংখ্যামালার ক্ষেত্রে খুবই সহজ, তাই না? তো দেখো প্রথমে আছে এ, পরে আছে বি, তাহলে এ একটা নিয়ে নেব, বি একটা নিয়ে নেব। তারপরের ক্ষেত্রে চলে এসো, দেখো এ আছে, এ তো আমাদের নেওয়া হয়ে গেছে, আর নেব না। এবারে দেখো এক্স আছে, তাহলে এক্স তো নিইনি আগে, তাহলে এক্স একটা নিয়ে নেব। বুঝতে পেরেছো কিরকম? একবার একটা নিয়ে নেব, নিয়ে আর কোথাও যদি সেটা না থাকে তাহলে কিন্তু সেটা আর নেব না। বুঝতে পেরেছো? দুবার নেব না, একবারই নেব। এবারে চলে এসো পরেরটায়। পরেরটায় দেখো বি আছে, বি তো আমাদের নেওয়া হয়ে গেছে, আর নেওয়ার প্রয়োজন নেই। বুঝতে পেরেছো? তাহলে আমাদের লসাগু হয়ে গেল, দেখো এ বি আর এক্স এর গুণফল, এটা হলো লসাগু। এবারের নিয়মটা কি? খুবই সহজ। দেখো এই যে প্রথম ক্ষেত্রের যে হরটা আছে সেই হরটা দিয়ে আমরা লসাগুকে কি করব, ভাগ করব, তাই না? মুখে মুখেই যদি ভাগ করো, দেখো এ বি এক্স কে আমরা এ বি দিয়ে ভাগ করব, তাহলে এ আর এ কেটে যাবে, বি আর বি কেটে যাবে, পড়ে থাকবে এক্স। তাহলে এক্স এর সঙ্গে এই ওপরের যে লবটা আছে তার গুণ করব, তাই না? মুখে মুখে এরকম বিষয়টা হয়ে যাবে। দেখো তোমাদের যদি আমি যেটা বলতে চাইছি সেটা আমি পাশে করে দিচ্ছি। দেখো এই যে এ বি এক্স লসাগু, এ বি এক্স কে আমরা ভাগ করব কি দিয়ে, এই যে হর দিয়ে। প্রথম ক্ষেত্রের হর কি আছে, এ বি। দেখো এ বি দিয়ে যদি ভাগ করি, এ এ যেগুলো কমন থাকবে সেগুলোই তো কেটে যাবে, তাহলে এ এ কেটে গেল, বি বি কেটে গেল, পড়ে আছে কে, পড়ে আছে শুধুমাত্র এক্স। এই যে এক্স পড়ে রয়েছে, এই এক্স এর সঙ্গে উপরে এই বিষয়টা অর্থাৎ লবের গুণ করতে হবে, এটাই নিয়ম। তাহলে দেখো এক্স এর সঙ্গে আমরা উপরে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার কি করব, আমরা গুণ করব। তারপরে প্লাস চিহ্ন এখানটায় দিয়ে দেবো এভাবে। ঠিক একই রকম ভাবে এই এ বি এক্স কে এ এক্স দ্বারা যদি আমরা ভাগ করি, দেখো এ আর এ কেটে যাবে, এক্স আর এক্স কেটে যাবে, পড়ে থাকবে কি শুধুমাত্র বি। এরকম করে কি ভাগ করে দেখে নেওয়ার প্রয়োজন আছে? আশা করি নেই, তোমাদের কিন্তু মুখে মুখেই করে নেওয়া উচিত। দেখো তাও আমি দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয় আরো। তো এ বি এক্স কে আমরা এ এক্স দ্বারা ভাগ করছি, দেখো এ এক্স দ্বারা, তাহলে এ কমন এ কেটে গেল, এক্স কমন এক্স এক্স কেটে গেল, তাহলে শুধুমাত্র পড়ে থাকছে কি বি। এই যে বি, এই বি এর সঙ্গে ওপরের যে লব তাকে আমরা গুণ করব। এভাবেই যোগ বিয়োগ করতে হয় ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে বি তার সঙ্গে গুণ করব এক্স মাইনাস এ। বুঝতে পেরেছো? এবার এই মাইনাস চিহ্নটা এখানটায় দেবো। কি করবে এবারে, দেখো এখানে হর আছে বি, তাহলে এই বি দিয়ে এ বি এক্স কে ভাগ করব, তাহলে বি আর বি কমন, বি আর বি কেটে যাবে, তো পড়ে থাকবে কি এক্স। বুঝতে পেরেছো? পড়ে থাকছে কি এ এক্স, দেখো মুখে মুখে করছি। তার সঙ্গে যে এ এক্স পড়ে আছে তার সঙ্গে গুণ করব কি, উপরের যে হর লবটা পড়ে আছে সেটা কি এক্স এক্স কিউব, সেই এক্স কিউবকে কি করব আমরা, গুণ করে দেবো। আশা করি বুঝতে পেরেছো এই এক্সটা কি করে পেলাম। তাও পাশে খুবই সহজ, তাও বিষয়টা আমি পাশে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো এ বি এক্স কে বি দ্বারা ভাগ করছো, তাহলে বি আর বি হয়ে যাচ্ছে কমন, ভাগের সম্পর্কে আছে কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি এ আর এক্স। এই এ এক্স এর সঙ্গে উপরে যে লব আছে তাকে গুণ করে দিলাম, তাই না? তো দেখো এগুলো এরকম পাশে ভাগ করে দেখার কোনো প্রয়োজন নেই, বারবার বলছি, আমি তোমাদের বোঝানোর জন্য বারবার এখানে করছি যাতে তোমাদের বুঝতে অসুবিধে না হয়, কিন্তু মুখে মুখেই কিন্তু হয়ে যাওয়া কথা বিষয়টা। এবারে দেখো, এবারে এ বি এক্স আমরা লসাগু যেমন রেখে দিলাম, ওকে। এবারে কি করব, এই এক্স এর সঙ্গে এক্স স্কোয়ারকে একবার গুণ করব, এক্স এর সঙ্গে এ স্কোয়ারকে একবার গুণ করব। ঠিক একই রকম ভাবে বি এর সঙ্গে এক্স, বি এর সঙ্গে একবার করে গুণ করে করে আমরা ব্র্যাকেটগুলো তুলে আরো সরলীকরণ করব বিষয়টা, তাই না? তো দেখো এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে কি হবে বলতো, এক্স এর সংখ্যা, এক্স এর যে সূচক বা ঘাত কিছু এখানে নেই, মানে কি আছে, এক আছে, আর এখানে এক্স স্কোয়ার আছে। তাহলে গুণ করছি মানে কি, একই যেহেতু নিধান, অর্থাৎ এখানেও এক্স এখানেও এক্স, সেজন্য পাওয়ার বা ঘাতগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, অর্থাৎ 2 আর 1 কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। অর্থাৎ কি বললাম, এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এখানে 2 আর এখানে 1, মোট এক্স কিউব পাচ্ছি আমরা। বুঝতে পেরেছো? এইবার এই প্লাস চিহ্নটা এখানটায় দিয়ে দেবো। এবার দেখো এক্স আর এ দুটো তো আলাদা কি নিধান, দুটো আলাদা নিধান হওয়ার জন্য এদের পাওয়ার যোগ করার সময় কিন্তু আর যোগ হবে না। বুঝতে পেরেছো? কারণ একটা এক্স আলাদা,
এটা এ আলাদা। তাহলে এক্স আর এ যদি গুণ করি কি হচ্ছে, এ স্কোয়ার এক্স লিখবো, এ স্কোয়ার এক্স। কেন এটাকে আগে লিখলাম, কারণ এবিসিডি যখন আমরা পড়ি তখন এটাকে আগে পাই, এক্স কে কিন্তু অনেক পরে পাই, তাই না? তাহলে যেভাবে পাই সেভাবেই আমরা সাজিয়ে সাজিয়ে কিন্তু লিখি। বুঝতে পেরেছো? এবারে এই প্লাস চিহ্ন এখানটায় দিয়ে দেবো। দেখো এবারে বি আর এক্স যদি গুণ করি, বি আর এক্স তো দুটো আলাদা বিষয়, ওই জন্য দুটোর মধ্যে কিন্তু নর্মালি গুণ করা যাবে না, সেজন্য বি আর এক্স আলাদাভাবেই রেখে দিতে হবে। তাহলে আমরা লিখবো বি এক্স। এবারে দেখো এই প্লাস চিহ্ন আর এই মাইনাস চিহ্ন, মাঝখানে কি ব্র্যাকেট, তার জন্য কি হচ্ছে, গুণের সম্পর্ক তৈরি হচ্ছে, সেই জন্য প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। বি আর এ গুণ করলে হয়ে যাবে এ বি, লিখবো এ আগে লিখবো বি পরে লিখবো, সাজিয়ে লিখবো এইভাবে। বোঝা গেছে? এবার দেখো এই মাইনাস চিহ্নটা দেবো। এবার দেখো এ এক্স তার সঙ্গে এক্স কিউব কি করব, গুণ করব। তাহলে এটা এই থাকবে, আর এক্স আর এক্স কিউব, এক্স এর মাথায় ঘাত কত, এখানে কিছু নেই মানে কি আছে, এক আছে। তাহলে গুণের সম্পর্কের ক্ষেত্রে এক্স আর এক্স উভয়ই কিন্তু নিধান এক বা বেস এক, তার জন্য পাওয়ার বা সূচক বা ঘাত কি হয়ে যাবে, গুণের ক্ষেত্রে যোগ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, আমরা এক্স এর পাওয়ারে লিখবো 3 আর 1 কত, 4, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4। এবারে দেখো এখানে যে ওপরে যে বিষয়গুলো পেলাম এর মধ্যে কিন্তু কোনো আর কাটাকুটিও যাবে না, কারণ সবকিছু কিন্তু আলাদা। দেখো এক্স কিউব, এ স্কোয়ার এক্স, বি এক্স, এ মাইনাস এ বি মাইনাস এ এক্স টু দি পাওয়ার 4, এটা প্রত্যেকে আলাদা এবং এদের মধ্যে কোনো সূত্রের মধ্যেও পড়ছে না, অর্থাৎ এটাকে এইভাবেই রাখতে হবে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার দেখো আমরা 3-এর এই 4 নম্বর দাগের অঙ্কটা করব। অঙ্কটা তোমরা একবার দেখে নাও, অঙ্কটা এবার আমি খাতায় লিখে নেব। তো দেখো 3-এর 4 নম্বর দাগের অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি। এবার আমরা বিষয়টা দেখছি, এখানে গুণ আছে আর ভাগ আছে, যোগ বিয়োগ নেই। তাহলে প্রথম যে দুটো বিষয় আছে, গুণ আছে, সেটা সেইভাবেই কিন্তু লিখে নেব। দেখো কি আছে, 2 স্কোয়ার বি বাই 3 বি স্কোয়ার সি ইন্টু সি টু দি পাওয়ার 4, তারপরে নিচে আছে দেখো 3 এ কিউ। এই পর্যন্ত আর কিছু আমাদের করণীয় নেই, কিন্তু এই যে ভাগ পরেরটা বিষয় আছে না, ভাগটাকে আমরা কি করব বলতো, গুণ করব। যেই গুণ লিখব তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, নিচে যে হরটা আছে হর হয়ে যাবে লব, আর লব হয়ে যাবে হর। তোমরা জানো এরকম স্থান পরিবর্তন হয়ে যাবে, যেহেতু ভাগ করে ভাগটা গুণ করে দিয়েছি। তাহলে 9 স্কোয়ারটা চলে যাবে ওপরে, আর 4 বি সি কিউবটা চলে গেল নিচে। এটা তোমরা জানো নিশ্চয়ই হয়। এবার দেখো এবার আমরা কি করব, দেখো এই যে 2 আর এই যে 4 উপরে আছে নিচে আছে, মানে ভাগের সম্পর্কে আছে, সরাসরি এখান থেকে এখানে কাটতে পারি। আবার এই যে 3 এখানে 9, এখানে 3 এখানে 9, সব কাটতে পারি, এভাবেও কাটা যায়। কিন্তু আরেকটা বিষয় করলে তোমাদের একটু সুবিধে হবে আশা করি, যে সংখ্যাগুলোকে যদি আমি এক জায়গায় নিয়ে চলে আসি তাহলে কাটাকুটির ক্ষেত্রে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। দেখো কি আছে, উপরে 2 আছে আর 9 আছে, তাই না? তাহলে 2 গুণ 9, উপরে কিন্তু আর কোনো সংখ্যা নেই। আর নিচে কি দেখো, নিচে আছে 3, তারপরে দেখো 3, আর কি আছে, তারপরে 4, সংখ্যাগুলোকে এক জায়গায় আনলাম, তারপরে দেখো গুণ চিহ্ন দিলাম। এইবারে এই উপরের যে চলরাশিগুলো আছে নিচের চলরাশিগুলোকে আলাদা করব। এবারে আচ্ছা, এখানে আলাদা করে গুণ চিহ্ন যদি নাও দেই, এরকম টেনে দিলাম, এখানে গুণ দিয়ে উপরেই এভাবে আলাদাই করে দিলাম। দেখো উপরে স্কোয়ার আছে আর এখানে নিচে স্কোয়ার আছে, উপরের স্কোয়ার আছে। তাহলে কিসের সম্পর্কে আছে, গুণের সম্পর্কে আছে। গুণের সম্পর্কে যেহেতু এখানেও এ এখানেও এ, অর্থাৎ দুটোই কি হচ্ছে, নিধান এক, তাহলে কি হয়ে যায়, গুণের সম্পর্কের ক্ষেত্রে পাওয়ার বা সূচক যোগ হয়ে যায়। তাহলে এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে, তাহলে কি ঘাত, এখানে 2 ঘাত আর এখানে 2 ঘাত, তাহলে এ টু দি পাওয়ার 2 আর 2 যোগ করলে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে না? 4 লিখে দিলাম। এইগুলোকে আমরা সরাসরি কিন্তু এখান থেকে এই কাটতে পারতাম, কিন্তু এক জায়গায় করে নিলে তোমাদের কাটতেও সুবিধা হবে, আবার কি ভুল যাওয়ার সম্ভাবনাটা কম হবে বলে আমার মনে হয়, সেই জন্য এইভাবে করছি। দেখো এবারে এ হয়ে গেল। এবারে উপরে দেখো বি আছে, বি নেই, এখানে বি নেই, তাহলে বি যেমন আছে একটা এখানে রেখে দিলাম, গুণ চিহ্ন দিলাম। তারপর দেখো এখানে তো সি নেই, এখানে C4 আছে, আর এখানে আর কোনো সি নেই, তাহলে C4 নিয়ে নিলাম। যে কটা চলরাশি আছে সব কটা উপরে নিয়ে নিলাম। এবার নিচে চলে এসো, নিচে দেখো এখানে বি স্কোয়ার আছে, এখানে বি নেই, এখানে দেখো একটা বি আছে, তাহলে বি আর বি অর্থাৎ নিধান এক, তাহলে এখানে বি এর ঘাত হচ্ছে 2,
এখানে বি এর ঘাত কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 আর 1 কি হয়ে যাবে, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়ে যাবে বা সূচক যোগ হয়ে যাবে। তাহলে বি লিখবো আমরা আগে, তার পাওয়ার 2 আর 1 3, তাহলে বি কিউব লিখবো। বুঝতে পারছো? এবারে পরে কি আছে দেখো, সি আছে, এখানে দেখো সি আছে আর এখানে সি কিউব আছে, এখানটায় সি নেই, তাহলে আমরা আগে প্রথমে সিটা লিখি। দেখো এখানে সি এর মাথায় কিছু নেই মানে 1 আছে, ঘাতে 1 আছে, আর এখানে সি এর ঘাত কত আছে, 3 আছে, তাহলে 3 আর 1 কত হচ্ছে, 4 হচ্ছে। বুঝতে পারছো তো? তাহলে সি নেওয়া হয়ে গেল। এবারে পরেরটায় চলে এসো, প্রথমেরটায় সব নেওয়া হয়ে গেছে, পরেরটায় দেখো এ আছে, তাহলে এ লিখি আগে। প্রথমে তো এ নেই, এখানে এ আছে, এখানেও কিন্তু এ নেই, তাহলে শুধুমাত্র এ কিউব, দ্বিতীয় ক্ষেত্রে ই আছে, সেটা আমরা লিখে নিলাম। দেখো সমস্ত বিষয়গুলোকে 3 ভাগে ভাগ ছিল, সেটাকে এক জায়গায় নিয়ে নিয়েছি, যাতে আমাদের কিন্তু দেখতে সুবিধা হবে, কাটতেও সুবিধা হবে। দেখো এবারে কাটাকুটি যদি করি, এটাকে একটু ফাঁকা ফাঁকা করে লিখলে আরো ভালো হয়। দেখো 2 আর যদি 4 কাটি, 2 দোকানে কি হচ্ছে, 4 হচ্ছে। এই দেখো 3 আর 9 কাটলে 3 3 9, আবার এই 3 আর এই 3 কেটে গেল, তাহলে সংখ্যা সব কাটাকুটি হয়ে গেল। এবারে দেখো এখানে a টু দি পাওয়ার 4 আছে, এখানে a কিউব আছে, যদি আমরা কাটি এইভাবে, ভাগের সময় তোমরা জানো যে বেস যদি একই থাকে বা নিধান যদি একই থাকে, পাওয়ার বিয়োগ হয়। তাহলে এখানে 4 আছে, এখানে 3 আছে, তাই না? বিয়োগ হলে কি হচ্ছে, 4 থেকে 3 যদি বাদ দিই, তাহলে কি পড়ে থাকবে, একটাই পড়ে থাকছে। বা ওরকম করে না ভেবে এরকম সিম্পল ভাবেও ভাবতে পারো যে এখানে 4টে গুণ আকারে আছে, এখানে 3টে গুণ আকারে আছে, ওই জন্য তো এ কিউব। তাহলে আমরা যদি কাটাকুটি করি, যেখানে বেশি আছে, কত বেশি আছে, এখানে 3 এখানে 4, একটা বেশি আছে, তাহলে একটাই ওপরে লিখে দিলাম। এরকম কিন্তু পাশে লিখবে না, ওপর করে লিখবে, যাতে করে চোখে দেখা যায় ভালো করে। এবারে বিতে চলে এসো, দেখো এখানে একটা বি আছে, এখানে 3টে বি আছে গুণ আকারে, তাহলে বি আর বি যদি কাটো, দুটো বি অর্থাৎ বি স্কোয়ার কিন্তু নিচে পড়ে থাকলো। বুঝতে পারছো তো? এবারে দেখো C4 আর এই C4 কেটে গেল, দুটোই একই বিষয় আছে, আলাদা কিছু লেখার দরকার নেই। তাহলে আমাদের পড়ে থাকলো কি, দেখো তো ভালো করে, ওপরে ওপরে পড়ে আছে, দেখো কিচ্ছু পড়ে নেই, শুধুমাত্র একটা এ পড়ে আছে, তাহলে একটা এ আমরা লিখবো এইভাবে। আর নিচে দেখো, নিচে পড়ে আছে 2 আর বি স্কোয়ার, তাহলে 2 বি স্কোয়ার। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কিন্তু কাটবে। আর আমি বারবার একই কথা বলছি যে এই 2 এই 4 এখান থেকে কোনাকুনি কাটা যেত, এই 3 এই 9 কাটা যেত, এখানে এ ছিল এখানে এ ছিল, কাটা যেত, কিন্তু এইভাবে বিচ্ছিন্নভাবে কাটলে অনেক সময় দেখতে অসুবিধা হয়, শেষে যে উত্তর আমরা লিখি সেই ক্ষেত্রে নিতে অসুবিধা হয়, ভুল করে হয়তো কিছু নিয়ে না নেওয়া হয়ে যেতে পারে, এরকম অসুবিধে হতে পারে। সেজন্যে যদি তোমরা এইভাবে করো, সমস্ত সংখ্যাগুলোকে আলাদা করে নিলে, আর কি করলে, চলরাশিগুলোকে আলাদা করে নিয়ে সেগুলোকে এক জায়গায় জড়ো করলে, এক জায়গায় করে নিয়ে যদি কাটাকুটি করো, দেখতে কিন্তু একই জায়গায় দেখতে সুবিধে হয়। আর যখনই কেটে লিখবে, সেগুলোকে একটুখানি আলাদা করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওপরে এবং নিচের গুলো নিচের দিকে করে লিখবে, যাতে করে দেখে উত্তরটা আমাদের লিখতে সুবিধা হয়। বুঝতে পেরেছো? তাহলে এটাই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। এবার দেখো আমরা 3-এর এই 5 নম্বর দাগের অঙ্কটা করব। তোমরা দেখে নাও অঙ্কটা এবার আমি খাতায় লিখে নেব। দেখো 3-এর 5 নম্বর দাগের অঙ্কটা এখানে লিখে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছি ভগ্নাংশের যোগ আছে, উপরে লব নিচে হর প্রত্যেক ক্ষেত্রে, কিন্তু নিচে দেখো যে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু স্বাভাবিকভাবে ছোট ছোট বিষয় নেই, এগুলো কিন্তু আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে, সেই উৎপাদকে বিশ্লেষণ করে কিন্তু আনতে হবে উৎপাদকগুলো। বুঝতে পেরেছো? প্রথমে দেখো আমরা 1 লিখবো। উৎপাদকের ক্ষেত্রে যখন বিশ্লেষণ করতে যাচ্ছি, প্রথমে আমাদের দেখতে হবে যে এখানে আমাদের কোনো কমন নেয়ার জায়গা আছে কিনা। এখানে দেখো এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স নেই, বা সংখ্যার ক্ষেত্রেও কিন্তু কোনো কমন যাচ্ছে না, তাই না? তাহলে আমাদের সরাসরি উৎপাদকের বিশ্লেষণে যাব। মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি তোমরা 13 নম্বর অধ্যায়ে করেছো, ঠিক আছে? সেটা কিভাবে করব, দেখো এক্স স্কোয়ারের সঙ্গে এখানে যে সংখ্যা সহগ আছে, কি কত আছে বলো তো? কিছু তো নেই, এখানে কিছু নেই মানে কিন্তু এখানে 1 আছে। বুঝতে পেরেছো? সেই 1-এর সঙ্গে এই যে এক্স বর্জিত সংখ্যা অর্থাৎ 2, সেই 2-এর সঙ্গে 1 কিন্তু আমরা গুণ করব, এটাই হচ্ছে নিয়ম। তাহলে গুণ করলে কত হচ্ছে, 2 1 কত, 2 হচ্ছে, তাই না? 1 গুণ 2 করলে আমরা কত পাচ্ছি, 2 পাচ্ছি। এই যে 2, এই 2-কে এমন 2 ভাগে ভাগ করব, এমন 2 ভাগে ভাগ করব যাতে করে 2-এর আগে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে না, যাতে করে যোগ করে, তাদের মধ্যে যোগ করে মাঝখানে যে সংখ্যা সহগ আছে, কি আছে মাঝখানে সংখ্যা সহগ, 3 আছে,
সেই 3 কিন্তু আমাদের আনতে হবে। এবারে তোমরা যারা এই ভিডিও প্রথম দেখছো তাদের কিন্তু কনফিউশন হতে পারে। তোমরা যদি এই উৎপাদকে বিশ্লেষণ করে থাকো, অর্থাৎ কোষে দেখি 13.1 13.2 এইটা যদি করে থাকো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পারবে। যারা দেখোনি, এই ভিডিও কিন্তু আমার করে দেওয়া রয়েছে, কোষে দেখি 13.1, কোষে দেখি 13.2, তা সেগুলো দেখে নেবে, তারপরে এই অঙ্কগুলো করবে, তবে কিন্তু বুঝতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা 2কে যদি আমরা ভাগ করি, দেখো 2 1 কে 2 না, দেখো নামতা পড়লে কি হচ্ছে, 2 1 কে 2, তাহলে 2 আর এই 1 আমরা কি করব, 2 এর আগে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন, তাহলে যোগ করলে কত পাচ্ছি বলো তো, 2 আর 1 কি পাচ্ছি, 3 পাচ্ছি। দেখো 3 পাচ্ছি, আমাদের দরকার ছিল কি 3, আমরা পেয়েছিও 3, তাহলে এই 3-এর জায়গাটায় আমরা কি লিখবো, 2 যোগ 1 লিখবো, তাই না? তো দেখো এখানে এক্স স্কোয়ার যেমন ছিল রাখবো, মাইনাস চিহ্ন দেব, 3-এর জায়গায় আমরা লিখবো দেখো 2 যোগ 1, তাহলে 2 যোগ 1 লিখবো, এক্স ব্র্যাকেটের বাইরে লিখবো, আর +2 যেমন ছিল তেমন রাখবো। তাহলে প্রথমের ক্ষেত্রে প্রথম ধাপ, মধ্য সহগ বিশ্লেষণের প্রথম ধাপ কিন্তু আমরা করে ফেললাম। ঠিক একই রকম ভাবে এটা করব, এটাও করব। আমরা দেখেই বুঝতে পারছি যে সবই মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। যোগ চিহ্ন এখানটায় এখানে দেব। দেখো এবারে এটা করব। এখানে দেখো এক্স স্কোয়ারের সংখ্যা সহ কিছু নেই, মানে 1 আছে, আর এখানে এক্স বর্জিত সংখ্যা কত আছে, 6 আছে। তাহলে 6 আর 1 গুণ করলে কত হবে, 6 1 কে 6। তাহলে এই 6 কে এমন 2 ভাগে ভাগ করব যাতে করে, দেখো 6-এর আগে কি চিহ্ন আছে, যোগ আছে, যে 2 ভাগ পেলাম তাদের মধ্যে যোগ করব, করে মাঝখানের যে সংখ্যা সহ 5, সেই 5 আমাদের আনতে হবে। তাহলে দেখো 6-কে যদি আমরা ভাগ করি, 3 দুগুণে 6 হয় না, 3 দুগুণে 6, তাহলে 3 আর 2 যদি আমরা যোগ করি, যোগ করবো কেন, 6-এর আগে যোগ চিহ্ন আছে, দেখো যোগ করে কত পাচ্ছি, 3 আর 2 5 পাচ্ছি। দেখো তো আমাদের 5 পাচ্ছি, আমাদের দরকারও ছিল 5, তাহলে এই 5-এর জায়গায় আমরা লিখবো কি, 3 যোগ 2। বুঝতে পেরেছো? তাহলে চলো উপরে লিখবো 1, নিচে এক্স স্কোয়ার যেমন ছিল লিখবো, মাইনাস চিহ্ন দেব, 5-এর জায়গায় লিখবো 3 যোগ 2, 3 যোগ 2, বাইরে ব্র্যাকেটের বাইরে লিখবো এক্স, আর +6 যেমন ছিল রেখে দেবো। বুঝতে পেরেছো? এবারে পরেরটা প্লাস চিহ্ন দেব, উপরে 1 যেমন ছিল রেখে দেবো, নিচেরটা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো এক্স স্কোয়ারের সঙ্গে কিছু নেই, মানে সংখ্যা সহগ 1 আছে, এখানে 3 আছে, তাহলে 3 আর 1 গুণ করলে কত হচ্ছে, 3 1 কে 3। দেখো আমি নিচে করছি এই 3, একে এমন ভাগে ভাগ করব, 2 ভাগে, যাতে করে 3-এর আগে কি চিহ্ন আছে বলো, যোগ চিহ্ন আছে, যে সেই 2 ভাগে আমরা কি করবো, এই যোগ করব, যোগ করে মাঝখানের সংখ্যা সহগ আছে 4, 4 আনতে হবে। তাহলে একটু নিচে খেয়াল করো তো, 3-কে যদি আমরা নামতা পড়ি বা ভাগ করি, 3-কে 3 দ্বারা ভাগ করি, তাহলে 3 1 কে 3 পাই না, তাহলে এই 3 আর এই 1 যদি যোগ করি, যোগ করবো কেন, দেখো এখানে 3-এর আগে যোগ চিহ্ন আছে, তাহলে যোগ করে দেখো 3 আর 1 কত পাচ্ছি, 4 পাচ্ছি না, দেখো 4 পাচ্ছি, আর এখানে আমাদের দরকার কত, 4, তাহলে 4-এর জায়গায় কি লিখবো বলো, 3 আর 1 4 লিখবো। চলে এসো এখানটায়, এক্স স্কোয়ার যেমন ছিল রাখলাম, -4, 4-এর জায়গায় লিখবো কি বলতো, 3 আর 1 4, তাহলে 3 যোগ 1 লিখবো, বাইরে লিখবো এক্স, আর +3 যেমন ছিল রেখে দেবো। আশা করি বুঝতে পেরেছো, তিনটেই একই প্রক্রিয়া। এবারে পরের লাইনে চলে এসো, পরের লাইনে উপরে 1 যেমন ছিল লিখবো, এক্স স্কোয়ার এরকম লিখে যাব। এবারে কি করবো, ব্র্যাকেটের ভেতরের যে বিষয় দুটো আছে তার সঙ্গে বাইরে এক্স, সেগুলোকে গুণ করে করে ব্র্যাকেটটাকে তুলে দেবো। তাহলে এখানে এই মাইনাস চিহ্নটা লিখবো, 2 আর এক্স গুণ করলে 2x হয়, তাই তো? এবারে দেখো এই মাইনাস আর ব্র্যাকেটের ভিতরের প্লাস, তাহলে মাইনাস আর প্লাস মাঝখানে ব্র্যাকেট মানে কি, গুণের সম্পর্ক তৈরি হচ্ছে না, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 1 আর এক্স গুণ করলে এক্স হয়, এক্স 1 কে এক্স, তাই না? +2 যেমন ছিল রেখে দেবো। তাহলে প্রথমের পরের ধাপটা কিন্তু হয়ে গেল, এই প্লাস চিহ্নটা এখানটায় দেবো। এক্ষেত্রে চলে এসো, উপরে 1 আছে, 1 লিখবো, এক্স স্কোয়ার যেমন ছিল রাখবো। এবারে এই এক্স এর সঙ্গে ভিতরের দুটো বিষয়কে আমরা গুণ করে করে ব্র্যাকেটটাকে তুলে দেবো। তাহলে দেখো মাইনাস লিখবো, 3 আর এক্স গুণ করলে 3x। ওকে, এবারে দেখো এই মাইনাস চিহ্ন এই প্লাস চিহ্ন মাঝখানে ব্র্যাকেট মানে কি, গুণের সম্পর্ক, তাহলে মাইনাসে প্লাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, 2 আর এক্স গুণ করলে 2x হলো। এবারে +6 যেমন ছিল এখানটায় রেখে দিলাম। তাহলে দ্বিতীয়টা কমপ্লিট হয়ে গেল। এবারে পরের লাইনে চলে এসো, পরের লাইনে দেখো উপরে 1 যেমন ছিল রাখলাম, এবারে এই 3 আর 1 এর সঙ্গে এক্স কে দুবার গুণ করে ব্র্যাকেটটাকে তুলে দেবো। তাহলে এক্স স্কোয়ার এখানটায় যেমন আছে লিখবো, মাইনাস লিখবো,
3 আর x গুণ করলে -3x হলো। এবার এই মাইনাস চিহ্ন, ব্র্যাকেটের ভিতরে প্লাস চিহ্ন, মাঝখানে ব্র্যাকেট মানে কি গুণের সম্পর্ক, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস। 1 আর x গুণ করলে x এককে x হচ্ছে। ওকে, এবার ধরো এই যে +3 যেমন ছিল সেটাকে আমরা লিখে দেবো। তাহলে তিনটেই কিন্তু পরের ধাপে চলে গেল। এইভাবে ধাপে ধাপে আমরা উৎপাদকের বিশ্লেষণ পর্যন্ত কিন্তু যাব। ঠিক আছে, তো পরের লাইনে চলে এসো। দেখো পরের লাইনে উপরে আছে 1। এবারে কি করতে হয়, প্রথম দুটোর মধ্যে কি কমন যায় সেটা বের করতে হয়, দ্বিতীয় দুটোর মধ্যে কি কমন যায় সেটা দেখতে হয়। প্রত্যেকটার ক্ষেত্রে তাই, প্রথমের দুটো পরের দুটো, প্রথমের দুটো পরের দুটো, কি কমন যাচ্ছে সেটা বের করতে হবে। তাহলে প্রথমের ক্ষেত্রে দেখো, প্রথম দুটোর মধ্যে এখানে এক্স স্কোয়ার আছে, এক্স আছে, তো দুটোর মধ্যে এক্স কমন যাচ্ছে না, এক্স কমন নিলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিচ্ছি, দুটোর মধ্যে থেকে একটা এক্স কমন চলে গেছে, তাহলে একটা এক্স ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকছে। মাইনাস চিহ্নটা দেব, দেখো 2x এর মধ্যে x চলে গেছে কমন, তাহলে পড়ে থাকছে কে, শুধু 2 একা, তাহলে 2 লিখলাম। এবারে পরেরটায় চলে এসো। পরেরটায় দেখো এখানে x আছে, এখানে 2 আছে, এর মধ্যে তো কোনো কমন যাবে না। যখন কিছু কমন যাবে না সেক্ষেত্রে 1 কমন নিতে হয়। তাহলে কি 1 কমন নেব, দেখো x এর আগে মাইনাস আছে মানে -1 কমন নেব। তাহলে -1 কমন নিলে এখানে x পড়ে থাকছে। আর এবারে এই যে মাইনাস আর +2 তো ব্র্যাকেটের ভেতরে লিখতে চাইছি, তাহলে সেই ব্র্যাকেটটা থাকার জন্য এই মাইনাস আর এই প্লাসের মধ্যে কিন্তু গুণের সম্পর্ক তৈরি হয়। যে বিষয়টা আমরা ব্র্যাকেটে লিখতে চাই সেগুলো কিন্তু ব্র্যাকেটের বাইরে নেওয়া যে কমন, সেটা কিন্তু তার সঙ্গে গুণের সম্পর্ক তৈরি হয়। তাহলে এই যে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। আর 2কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি 2 থাকে, তাই না, 2 1 কে 2। বুঝতে পেরেছো? এবারে দেখো এখানে একটা বিষয় দেখার, যে ব্র্যাকেটের মধ্যে বিষয়গুলো কিন্তু একই অবশ্যই হবে, যদি না হয় অঙ্ক তার মানে ভুল আছে। দেখো এখানে x-2, এখানে x-2, ঠিক আছে, মানে অঙ্ক ঠিক আছে। চলো পরেরটায় চলে যাই তাহলে। দেখো এখানটায় চলে এলাম, উপরে যেমন 1 আছে লিখে দিলাম। প্রথম দুটোর মধ্যে এখানেও কিন্তু আমরা কমন নেব। দেখো এক্স স্কোয়ার আছে, এক্স আছে, তাহলে এক্স একটা কমন চলে যাবে। এক্স স্কোয়ার থেকে এক্স কমন চলে গেছে, ভেতরে থাকছে একটা এক্স। দেখো মাইনাস চিহ্নটা এখানটায় দেবো, 3x থেকে এক্স চলে গেছে কমন, পড়ে আছে 3 হলো। পরের লাইনে পরেরটায় ধাপে চলে যাও। পরের ধাপে কি কমন যাচ্ছে, এখানে দেখো এক্স আছে, এখানে এক্স নেই, তাহলে এক্স কমন যাবে না। এখানে 2 আছে, এখানে 6 আছে, 6 এর মধ্যে তো 2ও আছে, তার মানে 2 কমন যাবে। ঠিক আছে, তাহলে 2 কমন যাবে, ভালো করে খেয়াল করো। 2 এর আগে কি চিহ্ন আছে, মাইনাস আছে, তাহলে -2 কমন চলে যাবে। -2 কমন গেলে দেখো এখানে -2x এর মধ্যে -2 কমন চলে গেছে, পড়ে থাকছে কে, এক্স একা হলো। এইবারে এক্স তো চলে গেল, এবারে 6। দেখো এই 6টা তো আমরা ব্র্যাকেটের ভিতরে লিখতে চাইছি, তাহলে এই প্লাসটা মাইনাসের সঙ্গে গুণের সম্পর্ক তৈরি হচ্ছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন দেব। এবারে 6 এর মধ্যে 2 তো কমন চলে গেছে, তাহলে 6কে 2 দ্বারা ভাগ করো, কত হবে, 3 হবে না, 3 দুগুণে 6, তাহলে 3 হয়ে যাচ্ছে ব্র্যাকেটের ভিতরে। দেখো বুঝতে পেরেছো কিনা? এবারে ব্র্যাকেটের মধ্যের বিষয়টা একই হবে বলেছি, দেখো x-3 একই হচ্ছে, তার মানে ধরুন অঙ্ক ঠিক আছে। তো পরের ধাপে আমরা চলে যাই। এখানে একটু জায়গা ছোট হয়ে গেছে, আমরা ছোট ছোট করে লিখবো। দেখো উপরে 1 যেমন ছিল 1 লিখলাম। এবারে প্রথম দুটোর মধ্যে আমাদের কমন নিতে হবে। দেখো খুব সহজেই দেখা যাচ্ছে, আগের মতো করেই এক্স স্কোয়ার আছে, এক্স আছে, তাহলে একটা এক্স কমন চলে যাবে, তাই না? তো এক্স স্কোয়ার থেকে এক্স কমন, অর্থাৎ ভিতরে একটা এক্স পড়ে থাকবে। এবারে মাইনাস চিহ্নটা এখানটায় দেবো। 3x থেকে এক্স চলে গেছে কমন, পড়ে থাকছে কে, 3, তাহলে -3 হলো। এবারে দেখো পরের দুটোর মধ্যে এক্স আছে, এখানে 3 আছে, কমন তো কিছু যাচ্ছে না। যখনই কমন যাবে না তার মানে আমরা 1 কমন নেব। তাহলে এখানে কি 1 কমন নেব, দেখো এক্স এর আগে মাইনাস চিহ্ন আছে, তার জন্য আমরা এখানে -1 কমন নিয়ে নেব। এবারে -1 -x থেকে এখানে -1 কমন চলে গেছে, মানে একটা এক্স ভিতরে পড়ে থাকছে, তাই তো? এবারে এই +3টা আমরা ভেতরে লিখতে চাইছি, কিন্তু প্লাস তো এই মাইনাসের সঙ্গে, যেহেতু মাইনাস চিহ্ন কম বাইরে কমন নিয়েছি, এর সঙ্গে গুণের সম্পর্ক তৈরি হয়েছে, তো তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, ব্র্যাকেটের ভিতরে চিহ্নটা মাইনাস হয়ে যাবে, তাই তো? প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এবার 3-এর মধ্যে 1 আমরা কমন নিয়েছি, 1 কমন নেওয়া মানে কোনো কমনই না, তার মানে 3কে 1 দ্বারা ভাগ করলে কি হয়, 3ই থাকে, 3 1 3। বুঝতে পেরেছো তো? তাহলে দেখো এক্স এর আমরা যে ব্র্যাকেটের ভিতরে একই আসতে হবে, দেখো তো একই এসছে কিনা, এখানে x-3, এখানে x-3 একই এসছে বিষয়টা, তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। তাহলে পরের লাইনে চলে এসো। পরের লাইনে উপরে যেমন 1 আছে, 1 লিখবো। এবারে দেখো এই যে মাইনাস চিহ্নটা আছে, তার পুরো বাঁ দিকের বিষয়টা দেখবো, মাইনাস চিহ্নের পরে পুরো ডান দিকের বিষয়টা দেখবো।
এবং দুটোর মধ্যে যেটা কমন আছে সেটা লিখবো। দেখো কমন কি আছে, x-2, এখানে x-2, তাহলে x-2 কমন হয়ে গেল। তাহলে x-2 কমন নিয়েছি, তাহলে এক্ষেত্রে পড়ে আছে x লিখবো। এখান থেকে দেখো x-2 কমন চলে গেছে, পড়ে আছে কি -1, তাহলে -1 লিখবো। হয়ে গেল, দুটো উৎপাদক কিন্তু আমাদের ভাঙা হয়ে গেল এখানে, বুঝতে পেরেছো? এবারে প্লাস চিহ্ন এখানটায় দেবো, এখানে 1 লিখবো উপরে। ঠিক একই রকম ভাবে এটাও করবো। দেখো মাইনাস চিহ্নের আগে পুরো বিষয়টা দেখবো, মাইনাস চিহ্নের পরে পুরো বিষয়টা দেখবো। তাহলে মাইনাস চিহ্নের আগে এবং পরে উভয় ক্ষেত্রেই দেখো x-3 কমন আছে, তাহলে x-3 আমরা কমন নিয়ে নেব। প্রথম ক্ষেত্রে x-3 কমন নিলে পড়ে আছে দেখো একটা x, লিখে দেবো। দ্বিতীয় ক্ষেত্রে x-3 কমন চলে গেছে, এখানে পড়ে আছে দেখো -2, এখানে লিখে দেবো। বুঝতে পারছো? তাহলে পরের ক্ষেত্রে দেখো ঠিক একই রকম ভাবে এটা করব, প্লাস চিহ্ন দিয়ে এখানে 1 লিখে নেব আগে। এবার এই যে মাইনাস চিহ্ন তার বাঁ দিকে পুরো বিষয়টা দেখব, মাইনাস চিহ্নের ডান দিকে পুরো বিষয়টা দেখব। এবারে উভয় ক্ষেত্রে কমন কি আছে, x-3, তাহলে x-3টাকে কিন্তু আমরা কমন নিয়ে নেব। বুঝতে পেরেছো? প্রথম ক্ষেত্রে x-3 কমন, তাহলে একটা x পড়ে রয়েছে, তাহলে x আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেব। দ্বিতীয় ক্ষেত্রে দেখো x-3 কমন চলে গেছে, তাহলে পড়ে আছে -1, তাহলে -1 এখানে নিয়ে নেব। তাহলে সমস্ত ক্ষেত্রে তিনটে ক্ষেত্রে কিন্তু আমাদের উৎপাদকের বিশ্লেষণ করা কমপ্লিট। এইবারে আমরা ভগ্নাংশের কিন্তু যোগ করতে পারবো খুব সহজেই। এবারে আমরা যে উৎপাদকগুলো পেলাম তার মধ্যে কি করব, লসাগু করব। দেখো এই যে এইটা পুরোটা হর, এটা হর, এটা হর, লসাগু করব মানে যে প্রত্যেকটা থেকে আমাদের মিনিমাম একটা করে নিতেই হবে একই বিষয়। প্রথমে কি আছে দেখো x-2, তাহলে আমরা x-2 লিখে নিলাম, অসুবিধে নেই। তারপরে কি আছে x-1, সেটাও লিখে নিলাম, দেখো এখানে লিখে নিলাম। এবারে পরেরটায় চলে এসো, পরেরটা দেখো x-3 আছে, x-3 কি নিয়েছে এখানে, নিইনি, তাহলে x-3ও নিয়ে নিলাম। তারপরে দেখো কি আছে x-2, দেখো x-2 তো নিয়েছে একবার, তাহলে আর নেওয়া যাবে না। তৃতীয় নম্বরে চলে এসো, দেখো x-3 আছে, x-3 তো নিয়েছি, আর নেওয়ার দরকার নেই। তাহলে এখানে দেখো x-1ও দেখো নেওয়া হয়ে গেছে, তাহলে আর নেওয়ার দরকার নেই। বুঝতে পারলে? খুবই সহজভাবে লসাগু নির্ণয় করা যায়। তো এইটা হয়ে গেল আমাদের লসাগু। এইবারে খেয়াল করো, আমরা কি করবো, এই পুরো তিনটে বিষয়কে, এই লসাগুকে এই যে হর আছে, হর দিয়ে কি করি, ভাগ করি, তাই না? এই যে নিচে যেটা বিষয় থাকে সেটা দিয়ে কি লসাগুকে ভাগ করি, তাহলে ভাগ করে যেটা ভাগফল পাই সেটা দিয়ে এই ওপরে যেটা থাকে, লবে যেটা থাকে তার সঙ্গে গুণ করি, তাই না? তাহলে দেখো মুখে মুখেই তোমরা পারবে, আলাদা করে ভাগ করে দেখার কোনো প্রয়োজন নেই। দেখো x-2 আছে, x-1 আছে, এই দুটো দিয়ে আমরা এই তিনটাকে যদি ভাগ করি কি কি থাকবে, যেগুলো কমন আছে সেগুলো কেটে যাবে না? দেখো x-2 এই দুটো কেটে যাবে, x-1 এই দুটো কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কে, একা x-3 পড়ে থাকবে। ভালো করে বোঝার চেষ্টা করো, পড়ে আছে কে, x-3। কারণ এই পুরো বিষয়টাকে যদি এই দুটোকে ভাগ করে দিই, ভাগ করা মানে কি, কেটে যাবে এই যেগুলো কমন আছে, x-2 কমন কেটে যাবে, x-1 কেটে যাবে। তাহলে এই দুটো যদি কেটে যায় পড়ে থাকবে কি, x-3। এই যেটা পড়ে থাকবে তার সঙ্গে ওপরে 1 আমরা কি করব, গুণ করব। তাহলে দেখো x-3 আমরা লিখবো কেন বলতো, যে কোনো বিষয়ের সঙ্গে 1কে গুণ করা মানে সেই বিষয়টাই থাকে, চেঞ্জ হয় না। তাহলে 1-এর সঙ্গে যদি x-3 গুণ করি, x-3 তো থাকবে, আলাদা করে 1-এর সঙ্গে কি গুণ করার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। এই জন্য সরাসরি লিখে দিলাম, এই প্লাস চিহ্নটা এখানটায় দিলাম। ঠিক একই প্রসেসে দেখো এখানে এই যে হরটা আছে, এই হর দিয়ে এই পুরো বিষয়টাকে আমরা গুণ করব। ভালো করে খেয়াল করো, তাহলে কমন বিষয়গুলো কেটে যাবে। দেখো এখানে x-3 আছে, এখানে x-3 আছে, তাহলে x-3 কেটে যাচ্ছে, x-2 আছে, x-2 আছে, x-2 কেটে যাচ্ছে। যদি ভাগ করি তাহলে x-3 কেটে গেল, x-2 কেটে গেল, পড়ে থাকলো কে, এইটা x-1। তাহলে যেটা পড়ে থাকলো অর্থাৎ ভাগফল পেলাম, তার সঙ্গে ওপরে যে লব আছে তার সঙ্গে গুণ করে থাকি। এখানে কি আছে, 1 আছে, 1-এর সঙ্গে যাই গুণ করবে সেই সংখ্যাই থাকে। তাহলে 1-এর সঙ্গে যদি x-1 গুণ করো, x-1ই পড়ে থাকে, তাহলে সেটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম, এই x-1টা এখানটায়। বুঝতে পেরেছো? খুব সিম্পল। কিন্তু আলাদা করে যদি ভাগ করতে যাও প্রত্যেক ক্ষেত্রে, এই পুরো বিষয়টাকে আবার দুটো করে ভাগ করো প্রত্যেক ক্ষেত্রে, তাহলে অঙ্ক অনেকটাই রাফ করতে কিন্তু সময় চলে যাবে, কোনো প্রয়োজন নেই। খুব সহজেই কিন্তু তোমরা বুঝতে পারবে, আশা করে দেখো, ভালো করে দেখো। এই প্লাস চিহ্নটা এবার এখানটায় লিখবো। এবারে দেখো এই যে হরটা আছে, এই হরটা দিয়ে কি করব, আমরা এই
লসাগুটাকে ভাগ করব। কমন বিষয়গুলো কেটে যাবে তো, এখানে এক্স মাইনাস থ্রি আছে, এখানে এক্স মাইনাস থ্রি, তাহলে এক্স মাইনাস থ্রি কি হয়েছে, কেটে যাবে। আবার এই এক্স মাইনাস ওয়ান কেটে যাবে, তাই না? তাহলে পড়ে থাকছে কি সেক্ষেত্রে, এক্স মাইনাস টু পড়ে থাকছে। তাহলে এই যে এক্স মাইনাস টু, ভালো করে একটু দেখার বিষয় আছে যে কোনটা নিচ্ছি, কোনগুলো কেটে যাচ্ছে, তাহলে কোনটা পড়ে থাকছে, এইটা একটু ভালো করে দেখে নেওয়ার দেওয়া করা আছে। এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান কেটে গেল, এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান কেটে গেল, পড়ে আছে এক্স মাইনাস টু। এই এক্স মাইনাস টু উপরে লব হচ্ছে এক, একের সঙ্গে যদি গুণ করি এক্স মাইনাস টু ই হয়, তাহলে এক্স মাইনাস টু আমরা এখানটায় লিখে দিলাম। বুঝতে পেরেছো আশা করি, তাই তো? তো দেখো এবারে আমরা কি করব, এবারে এই যে উপরের বিষয়গুলোকে কিন্তু ব্র্যাকেট তুলে দেব। দেখো ব্র্যাকেট যদি তুলি তাহলে কি হচ্ছে, দেখো এখানে এক্স মাইনাস থ্রি প্লাস চিহ্ন দিয়ে এক্স লিখবো। এইবারে এই প্লাস এই মাইনাস, মাঝখানে ব্র্যাকেট মানে কি, গুণের সম্পর্ক, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস, তাহলে এক করতে এক থাকছে। বুঝতে পেরেছো? এইবার এই প্লাস এক্স যেমন আছে লিখবো প্লাস এক্স, এবারে প্লাস এই মাইনাস, দুটোর মাঝখানে কি আছে, ব্র্যাকেট আছে, তাহলে দুটোর মধ্যে গুণের সম্পর্ক অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, এই টু লিখে দিলাম। নিচে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস থ্রি যেমন ছিল রেখে দিলাম। এবার দেখো এবারে কি আসছে উপরেরটা একটু খেয়াল করো, নিচে যেটা আছে আমরা আগে লিখে দিই। কি আছে, এক্স মাইনাস টু আছে, এক্স মাইনাস ওয়ান আছে আর এক্স মাইনাস থ্রি আছে। আর উপরে দেখো এই একটা এক্স এর আগে কিছু নেই, মানে প্লাস চিহ্ন আছে, তাহলে একটা এক্স, এখানে একটা এক্স আর এখানে একটা এক্স, তিনটেই কিন্তু প্লাস চিহ্নে আছে, তাহলে তিনটে এক্স, তার মানে কি লিখবো আমরা, থ্রি এক্স, তাই তো? তিনটে এক্স মানে থ্রি এক্স। এবারে দেখো এখানে মাইনাস থ্রি, এখানে মাইনাস ওয়ান, এখানে মাইনাস টু, তিনটেই তো মাইনাসে আছে, তাহলে মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু, তিনটে সংখ্যা কিন্তু আমাদের যোগ হয়ে যাবে, কারণ তিনটের আগেই কিন্তু মাইনাস আছে, তাহলে মাইনাস চিহ্ন দেবো এবং তিনটে সংখ্যা যোগ করে দেবো, তিনটেই মাইনাসের দিকে আছে তাই, তাহলে তিন আর একে চার আর দুই কত, ছয়, তাহলে সিক্স লিখলাম। বুঝতে পেরেছো তো? এবারে দেখো পরের লাইনে এখানে জায়গাটা একটু কম আছে, তাও আমি এখানটাতেই করছি, দেখো আচ্ছা এখানে না করে আমি ডান দিকে করে দিচ্ছি, ঠিক আছে? দেখো এখানটায় নিচে যেটা আছে সেখানটায় লিখে দিই এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান আর কি আছে, এক্স মাইনাস থ্রি। এবারে উপরে কি আছে দেখো, থ্রি এক্স মাইনাস সিক্স, তাহলে উভয় ক্ষেত্রে প্রথমে তিন আছে পরে ছয় আছে, এই ছয়ের মধ্যেও তিন আছে, তাহলে তিন যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি হচ্ছে বলতো, থ্রি এক্স থেকে থ্রি কমন, তাহলে পড়ে আছে একটা এক্স, তাই না? এবারে দেখো এই মাইনাস চিহ্নটা এখানটায় দিয়ে দেবো, আর ছয়ের থেকে তিন কমন চলে গেছে, তাহলে ছয়কে তিন দ্বারা ভাগ করে দাও, দুই, তিন দুগুণে ছয়, তাহলে ভেতরে থাকছে কি, দুই, তাই না? এবারে দেখো এই এক্স মাইনাস টু আর নিচে আছে এক্স মাইনাস টু, দুটো তো ভাগের সম্পর্কে আছে, তাহলে আমরা কেটে দিতে পারি তো, এইভাবে দেখো কেটে দেবো। সবসময় কাটাটা কিন্তু যখন ব্র্যাকেটের মধ্যে কাটবে, এই ব্র্যাকেট থেকে ওই ব্র্যাকেট পুরোপুরি এইভাবে যেন বরাবর যায়, তাহলে দুটো কেটে গেল, তাই না? তাহলে আমাদের পড়ে রইলো কি দেখো তো, দেখো পড়ে রয়েছে আমাদের উপরে থ্রি পড়ে আছে, আর নিচে দেখো এই দুটো পড়ে আছে তো দুগুণের সম্পর্কে আছে, তাহলে আমরা কি করব, সরাসরি গুণ করে দেবো। দেখো এক্স আর এক্স যদি গুণ করি, এক্স এর সঙ্গে এই পুরো বিষয়টা গুণ করবো একবার, ওয়ানের সঙ্গে পুরো বিষয়টা গুণ করবো, তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তাই তো? তারপর দেখো এক্স এর সঙ্গে এবারে মাইনাস থ্রি গুণ করবো, তাহলে মাইনাস চিহ্ন দেবো, আর এক্স আর মাইনাস থ্রি গুণ করলে থ্রি এক্স। বুঝতে পারছো? এবারে দেখো এবারে মাইনাস ওয়ানের সঙ্গে এই পুরো বিষয়টা গুণ করবো, তাহলে মাইনাস ওয়ান আর এক্স গুণ করলে মাইনাস ওয়ান আর এক্স গুণ করলে তো এক্স এককে এক্সই হয়, আর এখানে মাইনাস ওয়ান আর মাইনাস থ্রি যখন গুণ করবো, গুণের সম্পর্কে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে তিন একে কি, তিন হয়ে গেল গুণটা। এবারে আর একটা লাইন করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, জায়গা নেই, এখানে ছোট্ট করে করে দিচ্ছি, দেখো উপরে থাকছে তিন আর নিচে দেখো এক্স স্কোয়ার থাকছে, আর দেখো মাইনাস থ্রি এক্স আর মাইনাস এক্স দুটোই মাইনাসে আছে, তার মানে মাইনাস চিহ্নটা দিয়ে দুটো বিষয়কে যোগ করে দেবো, দেখো তিন আর একটা এক্স অর্থাৎ চারটে এক্স, অর্থাৎ মাইনাস ফোর এক্স হচ্ছে, তাই না? আর এখানে প্লাস থ্রি। বুঝতে পেরেছো? তাহলে এটাই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে অ্যান্সার। খুব ছোট্ট করে এই জায়গা নেই বলে করে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। তো কি হয়েছে উত্তরটা একবার বলে দিই, থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি। এবার দেখো আমরা তিনের
এই 6 নম্বর দাগের অঙ্কটা করব। তোমরা অঙ্কটা একবার দেখে নাও। অঙ্কটা এবার আমি খাতায় লিখে নেব। তো দেখো অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি। তো দেখো এখানে কি করব, আমরা ভগ্নাংশের যোগ করব, তাই না? প্রত্যেক ক্ষেত্রেই যোগ দেখতে পাচ্ছি, কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করো। এই প্রথমের যে দুটো বিষয় আছে না, 1/x-1 প্লাস 1/x+1, এই দুটো বিষয়কে কিন্তু আমরা প্রথমে করব, আর পরের দুটো বিষয়কে রেখে দেবো, পরে করব। কেন বলো তো? কারণ একটা জিনিস খেয়াল করো, এখানে হরে আছে কি x-1 আর আরেকটা আছে x+1, অর্থাৎ একই বিষয় একবার মাইনাসে আছে একবার প্লাসে আছে। এই দুটোর কিন্তু একটা সম্পর্ক আছে, একটা সূত্র আছে, কি বলতো? দেখো a² - b² এর একটা ফর্মুলা আছে, কি তোমরা সবাই জানো, a+b × a-b। একটু খেয়াল করো তো, এটা ধরো a-b, x কে তুমি মনে মনে এ ধরো, এটাকে a1 কে b ধরো, তাহলে a-b, আর এটা ধরো a+b হয়ে আছে না? তাহলে a+b × a-b যদি আমরা লসাগু পাই, একটা বিষয় সম্পর্ক আসবে, তোমরা দেখবে যখন আমি অঙ্ক করাবো, তখন কিন্তু a² - b² এই ফর্মুলায় ফেলতে পারবো। বুঝতে পেরেছো? এই সম্পর্কটা আমাদের কাজে লাগবে, সেজন্য কিন্তু আমরা প্রথমে এই যে প্রথম দুটো, অর্থাৎ এইটা এবং এইটা, এই দুটো নিয়ে কাজ করব, পরের দুটো রেখে দেব। ঠিক আছে? তো দেখো আমি কি করছি। তাহলে প্রথমের দুটো বিষয়কে আমরা কি করব, ভগ্নাংশের যোগ করব, পরের দুটোকে রেখে দেব। তাহলে পরের দুটো বিষয় যা আছে আমি লিখে দিচ্ছি, দেখো 2x x² + 1 যেমন ছিল রাখলাম, প্লাস 4x³ বাই x⁴ + 1 যেমন ছিল রেখে দিলাম। বুঝতে পেরেছো? এবারে দেখো, এখানে তোমরা যখন বীজগাণিতিক সরলীকরণ করছো, এখানে লসাগু করা কিন্তু খুব সহজ। কারণ লসাগুর ক্ষেত্রে তোমরা এর আগের অধ্যায়তেই করেছো লসাগু। লসাগুর ক্ষেত্রে কি জানি, যে একই বিষয় কিন্তু যেখানে কমন থাক বা না থাক, কিন্তু আমাদের নিতেই হবে। দুটোর মধ্যে থাকলেও নেব, একটা থাকলেও নেব, তাই না? তো দেখো আমাদের এখানে x-1 আছে, তাহলে x-1 কে আমরা আগে নিয়ে নিলাম। এবারে এখানে দেখো x-1 নেই, এখানে কি আছে x+1, তাহলে x+1 নেই, তা কি x-1 নেই বলে নিয়ে নিয়েছি, x+1ও আমাদের নিয়ে নিতে হবে। কমন আছে কি কমন নেই আমাদের দেখার দরকার নেই, কমন থাকার বিষয়টা আমরা কোথায় দেখতাম, গসাগুর করার ক্ষেত্রে। কিন্তু লসাগু করার নিয়ম কি, কমন থাকলেও নেব একটা এবং কমন না থাকলেও নেব একটা। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে সরলের নিয়ম। তাহলে এখানে x-1 ছিল, নিয়ে নিলাম। x-1 এখানে নেই, x+1 আছে, x+1ও নিয়ে নিলাম। যে কোনো একটা যেন, কোনোটা যেন বাদ না যায়। বুঝতে পেরেছো? তাহলে x-1 x+1 এটা কি হলো, লসাগু হলো। এবারে দেখো, এই যে লসাগু যেটা পাই আমরা ভগ্নাংশের ক্ষেত্রে, তোমরা জানো লসাগু যেটা পাই তাকে আমরা এই যে হর যেটা থাকে, হর দিয়ে কি করি, ভাগ করি না? ভালো করে খেয়াল করো, চিন্তা করো, হর যেটা থাকে তার সঙ্গে তো কি করি, ভাগ করে দিই। তাহলে এখানে কি ছিল, এখানে দেখো x-1 ছিল আর x+1 ছিল। তাকে যদি তুমি এই প্রথমের যে হর কি আছে x-1, তাহলে x-1 দিয়ে ভাগ করে দাও তো। দেখো x-1 যেটা কমন আছে সেটা কেটে যাবে, তো x-1 কেটে যাবে, তার মানে পড়ে আছে কি x+1। তাহলে এই যে x+1টা পড়ে রয়েছে, এই x+1 সঙ্গে কার গুণ হবে, লবে যে আছে তার সঙ্গে। তাহলে লবে কে পড়ে আছে, দেখো লবে আছে 1, তাহলে 1 সঙ্গে x+1 গুণ হয়ে যাবে, তাই না? আচ্ছা, এইটা কি এরকম ভাগ করে দেখার কোনো প্রয়োজন আছে বলে তোমাদের মনে হয়? কোনো কিন্তু প্রয়োজন নেই, এতে কিন্তু সময়ও নষ্ট হবে এবং তোমাদের রাগ করতে হবে, অঙ্কটাও অনেক বড় হয়ে যাবে। দেখো, যদি খুব প্রবলেম হয় তাহলে অবশ্যই ভাগ করবে, ঠিক আছে? যদি কিন্তু এখানে কিন্তু মনে মুখে মুখেই হয়ে যাচ্ছে, দেখো তো এই দুটোকে তো ভাগ করব কি দিয়ে, x-1 দিয়ে, তাহলে যেটা কমন থাকে সেটা কেটে যায়। এই দেখো x-1, এই x-1 কেটে যাবে, দুটো পড়ে থাকছে কি x+1। এই দেখো x+1 পড়ে আছে, এর জন্য আলাদা করে ভাগ করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এবার দেখো এই x+1 যেটা পড়ে থাকছে তার সঙ্গে ওপরে 1কে গুণ করবো, পরিষ্কার কথা। বুঝতে পেরেছো? তাহলে 1-এর সঙ্গে তুমি যাই গুণ করো সেটা কি, সেই সংখ্যাটাই পড়ে থাকে, অর্থাৎ x+1ই পড়ে থাকছে। দেখো আমি এখানটায় ব্র্যাকেট দিয়ে দিলাম, এইবারে এই প্লাস চিহ্নটা এখানে দেবো। ওকে, এবারে দেখো, এইবারে এই পুরো বিষয়টাকে অর্থাৎ লসাগুকে এই যে নিচের লবটা আছে, এই হরটা আছে, সেটা দিয়ে ভাগ করব। তাহলে দেখো এখানে x+1, এখানে x+1 কমন না, এই দুটো কেটে যাবে, তো তাহলে পড়ে থাকবে কি x-1। তাহলে x-1 এর সঙ্গে এই 1টাকে কি করব, গুণ করব। তাহলে x-1 এর সঙ্গে 1 যদি গুণ করি তাহলে কি x-1ই পড়ে থাকে, তাহলে x-1 আমি লিখে দেবো। দেখো আমি এটা ভাগ করে দেখাইনি, তোমাদের কি খুব অসুবিধা হলো? কি করলাম, x+1 কমন, তাহলে এই দুটো কেটে গেল, পড়ে থাকছে কি x-1।
তার সঙ্গে 1 গুণ করলে এক্স মাইনাস ওয়ান। অসুবিধে হলে এরকম করে নেবে, দেখো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, এই দুটো বিষয়কে অর্থাৎ এই লসাগুকে আমরা কি ভাগ করছি, এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করছি। তাহলে এক্স প্লাস ওয়ান কেটে গেল, এক্স মাইনাস ওয়ানটা পড়ে থাকলো, তার সঙ্গে এই উপরের 1 গুণ মানে এক্স মাইনাস ওয়ানই পড়ে থাকে। আশা করি ভাগ করার কোনো প্রয়োজন তোমাদের হবে না। যদি প্রয়োজন না হয় তোমাদের কিন্তু অনেক সময় বাঁচবে। ঠিক আছে, পরের লাইনে চলে এসো। তো পরের লাইনে এইবারে একটা জিনিস খেয়াল করো, যেটা আমি যে উদ্দেশ্য নিয়ে প্রথম দুটোকে আগে করলাম সেই উদ্দেশ্যটা এবারে দেখতে পাবে। দেখো এখানে এক্স মাইনাস ওয়ান আছে, এক্স প্লাস ওয়ান আছে, তাই না? তো দেখো এখানে এক্স কে যদি তুমি মনে মনে এ ধরো, দেখো আমি লাল পেন দিয়ে লিখছি, আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি, তোমরা কিন্তু এরকম মনে মনে ভাবলেই হবে। এক্স কে তুমি এ ধরছো, ছোট ছোট করে লিখছি, ওয়ান কে তুমি বি ধরছো। আবার ধরো এখানে এক্স কে তুমি এ ধরছো, ওয়ান কে তুমি কি ধরছো, বি ধরছো। তাহলে খেয়াল করো তো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি না? বা উল্টে ধরলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একই ব্যাপার। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বিটা এখানে আগে আছে, তাহলে কি হচ্ছে, সেটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ছে না? এ বলতে কি এখানে এক্স আর বি বলতে কি এখানে ওয়ান, তাহলে এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে নিচেরটা আমি আগে করছি, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ বলতে কে এক্স, তাহলে তার স্কোয়ার বলতে এক্স স্কোয়ার, মাইনাস চিহ্ন দেবো, দেখো মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি এখানে ওয়ান স্কোয়ার, তাই তো? এখন বি স্কোয়ার বা ওয়ান স্কোয়ার মানে তো ওয়ানই, তার স্কোয়ার ওয়ানের মাথায় যাই বসাও না কেন ওয়ানই তো থাকে, তার কি স্কোয়ার বসানোর দরকার আছে? আমি লিখলাম আবার মুছেও দিলাম, কেটে দিলাম, এরকম লেখার দরকার নেই। তাহলে এই লিখলে আবার পরের লাইনে ফের আবার একটা এক্সট্রা লাইন করতে হবে, কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এবারে এটা দেখো কি করছি, এক্স প্লাস ওয়ান প্লাস চিহ্ন দিয়ে এখানে এক্স প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, কেন এখানে ব্র্যাকেট আছে, এখানে প্লাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন, মাঝখানে ব্র্যাকেট মানে গুণের সম্পর্ক, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এই যে ডান দিকের বিষয়গুলোকে আমি আর বারবার কিন্তু এরকম একই বিষয় লিখে যাব, কারণ ওগুলোর কাজ আমরা পরে করছি। এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান। আচ্ছা এখানে যেহেতু আমরা আরেকটা লাইন করছি, এখানে স্কোয়ারটা আমরা রাখতেই পারতাম, স্কোয়ারটাকে রাখলাম, পরের লাইন যেহেতু আরেকবার করছি। এবারে ওয়ান স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানই রাখলাম। আচ্ছা এখানে দেখো এক্স আর এক্স দুটোই প্লাসে আছে, তাহলে টু এক্স হয়ে যাচ্ছে। আর এখানে দেখো প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান, প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কি হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে না? একই বিষয় আলাদা চিহ্ন মানে কি কেটে যাবে। আচ্ছা কেটে দিলাম, তাহলে টু এক্স থাকছে আর নিচে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবারে এই প্লাস চিহ্নটা এখানে দিলাম, এবারে টু এক্স বাই আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর এক্স কিউব বাই আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান। এইবারে খেয়াল করো, এই যে বিষয়টা আমরা পেলাম ভগ্নাংশের যোগ করে, এই দুটোকে যোগ করে, তারপরে তার পরের সঙ্গে যদি আমি মেলাই, হর দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, সেই এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির যে ফর্মুলা, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা কিন্তু আবার এখানে চলে আসছে। এই এ প্লাস বি যদি এক্স কে তুমি এ ধরো, ওয়ান কে বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি চলে আসছে না? এইবারে সেই জন্য আমরা এখান থেকে এই পর্যন্ত কাজটা করব, প্রথম দুটো কাজ করব, শেষেরটাকে রেখে দেবো। বুঝতে পেরেছো? আবার যেটা পাবো তারপরে শেষেরটার সঙ্গে কাজ করব। কেন দুটো দুটো নিয়ে কাজ করছি আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবারে পরের লাইনে চলে এসো। পরের লাইনে আমি কি বলেছি, তাহলে এইটা নিয়ে কাজ করব, এটা নিয়ে কাজ করব, এটাকে রেখে দেবো। তাহলে এই যে বিষয়টাকে এটা আমরা আগেই রেখে দিলাম, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান। ঠিক আছে, এবারে খেয়াল করো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আমি এই দুটোর লসাগু করবো। তো লসাগু কি করব, খুবই সহজ, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আগে নেব, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান নিয়ে নিয়েছি, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান নেই, কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, যেটা আছে আমাদের সেটা নিতেই হবে, একটা তো আমাদের মিনিমাম নিতেই হবে। তো দেখতে পাচ্ছি যেটা একবার নেওয়া হয়ে গেলে আর নিতাম না, কিন্তু দুটো বিষয়ের মধ্যে কোনো কমন নেই, তাহলে দুটোই নিতে হবে, এখান থেকেও নিয়ে নেব এখান থেকেও নিয়ে নেব, তাই না? এবারে দেখো এইবারে কি করব না, এই যে পুরো বিষয়টা পেলাম, এটা লসাগু পেলাম, তাকে যে হর আছে সেটা দিয়ে ভাগ করব। দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে, কমন থাকলে সেটা তো কেটে যায়, তাহলে এইটা কেটে যাবে, মুখে মুখেই করো, বারবার ভাগ করে দেখার দরকার নেই। আচ্ছা একটা আমি করে দিচ্ছি, উপরে যেমন করে করছিলাম, কি আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, এটা লসাগু, তাকে তুমি
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে ভাগ করছো না, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে ভাগ করছো, তাহলে কমন যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, কমন যেটা আছে দেখো এই ভাগের সম্পর্কে কেটে যাবে তো, তাহলে পড়ে থাকবে কি কমন যেটা নেই অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে সেইটার সঙ্গে উপরের যে সংখ্যাটা আছে সেটার সঙ্গে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে উপরে কি আছে, উপরে দেখো আছে টু এক্স, তাহলে টু এক্স এর সঙ্গে গুণ হবে কে যেটা পড়ে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। বুঝতে পেরেছো, এই প্লাস চিহ্নটা এখানটায় দিয়ে দেবো। এইবারে কি করব, এই পুরো বিষয়টা অর্থাৎ লসাগুকে এই যে হরটা আছে সেটা দিয়ে ভাগ করব, একই প্রসেস। দেখো তাহলে এখানে কমন কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে কমন বিষয়টা তো কেটে যাবে। আমি আর এখানে ভাগ করে কিন্তু দেখাচ্ছি না, ভালো করে খেয়াল করো, মুখে মুখেই হয়ে যাবে, এইটা আর এইটা কি হয়ে যাবে কমন, মানে কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সঙ্গে উপরে এটা লব আছে, লবের সঙ্গে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে গুণ হয়ে যাবে মানে লব আছে কি এখানে টু এক্স, তাহলে টু এক্স লিখবো, তার সঙ্গে গুণ হয়ে যাবে কে যেটা পড়ে আছে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান গুণ হয়ে যাবে। বুঝতে পেরেছো আশা করি, এটা কিন্তু আর আমি আলাদা করে ভাগ করে দেখালাম না, খুবই সহজ বিষয়, ভাগ করার কোনো প্রয়োজন নেই। পরের লাইনে চলে এসো, পরের লাইনে একটা জিনিস খেয়াল করো, ফের সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, ভালো করে খেয়াল করো তো, এই এক্স স্কোয়ারকে যদি তুমি লাল কালি দিয়ে লিখছি এ ধরো, আর ওয়ানকে যদি তুমি বি ধরো, দেখো এ আর এটা বি, এটা এ এটা বি, ছোট ছোট করে লিখছি, এটা তোমাদের লেখার কোনো দরকার নেই, তোমাদের বোঝার জন্য আমি লিখছি, বোঝা গেল। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস এই এ মাইনাস বি ইন্টু এই যে এক্স স্কোয়ার তো এ ধরেছি এ প্লাস বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সেটা সূত্র আমি কি লিখেছি দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বা যদি ঘুরিয়ে বলো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সেটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি আমি এখানটায় লিখি তাহলে কি হবে এ স্কোয়ার, এ বলতে এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার, এ বলতে পুরো স্কোয়ার এক্স স্কোয়ারটাকেই তো এ বলছে, তাহলে এ লিখলাম এক্স স্কোয়ারটা হচ্ছে এ, তার স্কোয়ার লিখলাম, তাহলে এ স্কোয়ার হলো মাইনাস বি স্কোয়ার, বি বলতে এখানে ওয়ান, তাহলে ওয়ানের স্কোয়ার করলাম। বুঝতে পেরেছো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেললাম। এবারে উপরেরটা আমরা গুণ করে লিখবো, দেখো টু এক্স আর এক্স স্কোয়ার যদি আমি গুণ করি তাহলে দুই করতে এখানে দুই, আর এক্স আর এক্স স্কোয়ার যদি গুণ করি কি হবে, এক্স এর মাথায় ঘাত কিছু নেই মানে কি আছে এক আছে না, আর এখানে এক্স আর এখানে এক্স মানে কি নিধান এক বা বেস এক, তাহলে কি হয়ে যাবে পাওয়ার বা ঘাত কি হয়ে যাবে গুণের ক্ষেত্রে যোগ হয়ে যাবে, তাহলে এখানে দুই আর এখানে এক কত হবে দুই আর একে তিন, তাহলে এক্স টু দি পাওয়ার দুই আর একে আমরা তিন করব অর্থাৎ এক্স কিউব করব। আশা করি বুঝতে পেরেছো। এবার এই প্লাস চিহ্নটা এখানটায় দেব। এবারে দেখো টু এক্স এর সঙ্গে আমরা ওয়ানকে গুণ করব, তাহলে ওয়ানের সঙ্গে যাই গুণ করো সেই সংখ্যাই থাকে, অর্থাৎ টু এক্স এককে টু এক্স, টু এক্স এককে টু এক্স। বুঝতে পেরেছো, তাহলে প্রথমটা হয়ে গেল। এবার পরেরটায় চলে এসে এই প্লাস চিহ্নটা এখানটায় দেবো, টু এক্স এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করবো, তাহলে দুই করতে দুই রাখলাম, এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে আগের নিয়মে এখানে ঘাতে কিছু নেই মানে এক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে বলো গুণের ক্ষেত্রে, দুই আর একে তো যোগ হয়ে যাবে, দুই আর একে তিন, দুই আর একে তিন অর্থাৎ এক্স কিউব হয়ে যাবে। বুঝতে পারলে, এইবার এই প্লাস এই মাইনাস মাঝখানে কি আছে ব্র্যাকেট মানে গুণের সম্পর্ক, গুণের সম্পর্কের ক্ষেত্রে প্লাসে মাইনাসে কি হবে বলো মাইনাস হবে। টু এক্স এর সঙ্গে এবারে এই এক গুণ হবে, এক গুণ করলে যার সঙ্গে গুণ করবে সেই সংখ্যাই থাকে, তাহলে টু এক্স এর সঙ্গে এক গুণ করলে টু এক্সই থাকে। আশা করি বুঝতে পারলে। পরে প্লাস চিহ্ন দিয়ে ফোর এক্স কিউব আর নিচে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান যেমন ছিল রেখে দিলাম। পরের লাইনে চলে এসো, এখানে দেখো এক্স স্কোয়ার তার বাইরে স্কোয়ার, এই দুটো যে ঘাত বা সূচক এই দুটোর মধ্যে কিসের সম্পর্ক বলতো গুণের সম্পর্ক। তোমরা ক্লাস সেভেনে সূচকের নিয়মাবলী করেছো না, সেখানে তোমরা এই সম্পর্ক পেয়েছো, তোমরা করেছো এই অঙ্কগুলো যে এই দুটোর মধ্যে গুণের সম্পর্ক। তাহলে এক্স টু দি পাওয়ার এটা দুই দুগুণে কত হবে চার, অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর হবে মাইনাস ওয়ান স্কোয়ার, ওয়ানের পাওয়ার যাই তুমি করো না কেন সেটা ওয়ানই হয়, তাহলে ওয়ান স্কোয়ার মানে ওয়ানই হচ্ছে, তাহলে ওয়ান লিখলাম। ঠিক আছে, এবারে এই উপরেরটা দেখো এখানে টু এক্স কিউব এখানে টু এক্স কিউব, দুটো এক্স কিউব এখানে দুটো আছে এখানে দুটো আছে, মোট কটা এক্স কিউব হলো তাহলে দুটো আর দুটো চারটে, তাহলে ফোর এক্স কিউব হলো। এবারে দেখো প্লাস টু এক্স মাইনাস টু এক্স
একই বিষয় আলাদা চিহ্ন, একই বিষয় আলাদা চিহ্ন হলে কেটে যায়, কেটে দিলাম। বুঝতে পেরেছো? তাহলে এইটা পেলাম আমরা যোগ করে। এইবারে প্লাস 4x³ বাই x⁻+1 যেমন ছিল রেখে দিলাম। এইবারে কিন্তু আমাদের এই দুটো নিয়ে কাজ করতে হবে। এইবারে দেখো কি সুন্দর মিল এসছে। এখানে দেখো x⁻4-1 x⁻4+1, দেখো একই বিষয়, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, মানে a মাইনাস বি ইন্টু এ প্লাস বির যে ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কিন্তু এখানটায় আবার কাজে লাগবে। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা আমি নিচে আরেকবার লিখছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এটা আবার কাজে লাগবে, কারণ এ স্কোয়ার এই এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আকারেই কিন্তু এখানটায় পেয়ে যাচ্ছি আমরা। এইবারে আমরা কি করব, লসাগু করব। দেখো লসাগুর নিয়ম ভেরি সিম্পল। এখানে যেটা আছে আমরা নিয়ে নেবো, দেখো x⁻4-1, x⁻4-1, আর এখানে এটা তো এখানে নেই, দুটো আলাদা বিষয়, তাহলে দুটো আলাদা বিষয় মানে দুটোই নিয়ে নেবো, লসাগুর নিয়মই তো তাই। এটাও নিয়ে নিলাম, এটাও নিয়ে নেবো x⁻4+1। ঠিক আছে, এইবারে দেখো কি করব, যেটা লসাগু পেলাম সেটাকে এই হর দ্বারা ভাগ করব। হর দ্বারা ভাগ করলে মুখে মুখেই হয়ে যায়, যেটা কমন থাকবে সেটা কেটে যাবে। দেখো আমি একটা করছি, এখানে লসাগু কি আছে, x⁻4-1 আছে আর x⁻4+1 আছে, এটা আছে লসাগু। তাকে আমরা একটা হর x⁻4-1 এটা দিয়ে কি করবো, ভাগ করে দেবো। দেখো x⁻4-1 x⁻4-1 একই না, ভাগের সম্পর্কে আছে, কেটে দেবো। তাহলে কেটে দিলে পড়ে থাকছে কে, যেটা কমন নেই সেটাই কিন্তু পড়ে থাকে। দেখো এইটা কমন, এটা তো কেটে যাবে, মুখে মুখেই কাটা যায়, তাহলে এইটা পড়ে থাকছে x⁻4+1। তাহলে এই যেটা পড়ে থাকছে তার সঙ্গে উপরের যে লব আছে তার কি গুণের সম্পর্ক না, গুণ করে দিতে হয়। তাহলে উপরে কি আছে দেখো, 4x³ ছিল, তার সঙ্গে আমরা গুণ করব কি, যেটা পড়েছিল, অর্থাৎ x⁻4+1 পড়েছিল। দেখো বুঝতে পেরেছো কিনা? এইবার এই প্লাস চিহ্নটা এখানটায় দিয়ে দেবো। এইবার দেখো, এইবারে এই যে লসাগুটা আছে তাকে এবারে এই যে হরটা আছে সেটা দিয়ে ভাগ করব। তাহলে দেখো এটা দিয়ে যদি আমি ভাগ করি, যেটা কমন আছে সেটা কেটে যাবে। দেখো x⁻4+1, এখানে x⁻4+1, এইভাবে আমি আলাদা করে আর ভাগ করে দেখাচ্ছি না। দেখো এইটা আর এইটা কমন তো, তাহলে এইটা আর এইটা কেটে যাবে, ভাগ করলে এখানে যদি আমি ভাগ করে দেখাই, এইটা কি হয়ে যাবে, কেটে যাবে। পড়ে থাকছে কি, ওইটা যেটা কমন নয়, তাহলে এইটার সঙ্গে যেটা পড়ে থাকছে তার সঙ্গে উপরে লবের কি হবে, গুণ হবে। তাহলে উপরে যেটা কি আছে বলো, 4x³ পড়ে আছে, তার সঙ্গে গুণ করব কোনটা, লবের সঙ্গে x⁻4-1 গুণ করব। আলাদা করে কি ভাগ করার কোনো প্রয়োজন আছে, কোনো প্রয়োজন নেই। দেখো মুখে মুখেই হয়ে যায়। পরের লাইনে চলে এসো। পরের লাইনে নিচের বিষয়টা আগে দেখো। দেখো এই যে x⁻4-1 x⁻4+1 গুণের সম্পর্কে আছে না, x⁻4 কে যদি তুমি মনে মনে a ধরে নাও আর 1 কে যদি তুমি b ধরে নাও, তাহলে এটাকে a, এটাকে b। বারবার বলছি তোমাদের এইভাবে ধরে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা বোঝানোর জন্য করছি তোমাদের, তোমরা মনে মনে ধরলেই হবে। তাহলে দেখো কি হচ্ছে, a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, দেখো এখানে তার সূত্র কি, তার সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার, আমরা স্কোয়ার করবো। এ বলতে এখানে কি, x⁻4টা পুরোটাই হচ্ছে এ, তার স্কোয়ার হচ্ছে স্কোয়ার, মাইনাস লিখবো বি স্কোয়ার। তাহলে মাইনাস বি বলতে এখানে কি, বি হচ্ছে 1, তার স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো, নিচেরটা হয়ে গেল। এবার উপরেরটা আমরা গুণ করে করে লিখবো। দেখো এইটার সঙ্গে এইটা একবার গুণ করবো, এটার সঙ্গে এটা একবার গুণ করবো, ঠিক একই রকম ভাবে ডান দিকেরটাও করবো। তাহলে 4, আর এখানে 4 নেই, তাহলে 4 লিখে নিই আগে সংখ্যাটা। এখানে দেখো x³ আর x⁻4 গুণের সময় যেহেতু বেস এক বা নিধান এক, তার জন্য পাওয়ার বা সূচক বা ঘাত যাই বলি না কেন সেগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে x⁻, কত হবে বলো তো, 3 আর 1 কত হবে, এই 3 আর 4, 4 আর 3 হয়ে যাচ্ছে 7, তাহলে x⁻7 হয়ে যাচ্ছে। এই প্লাস চিহ্নটা এখানটায় দেবো। 4x³ এবারে 1 এর সঙ্গে গুণ করব, 1 এর সঙ্গে যাই গুণ করবে সেই সংখ্যাই থাকে, তাহলে 4x³ থাকছে। বুঝতে পারলে? তাহলে প্রথমটা হয়ে গেল, এই প্লাস চিহ্নটা এখানটায় দেবো। দেখো এবারে 4x³ এর সঙ্গে x⁻4 গুণ করব, তাহলে আগে আমরা 4টা লিখে নিই। এবার এখানে x, এখানে x, তাহলে x লিখবো। এবার এখানে x³ এখানে x⁻4 গুণের সময় যোগ হয়ে যাবে পাওয়ার, তাহলে 4 আর 3 কত হচ্ছে, 7 হচ্ছে।
বুঝতে পারছো? এবারে এইটার সঙ্গে 1 গুণ করব। এইবারে দেখো এই যে 4 এর আগে কি আছে প্লাস, আর 1 এর আগে আছে মাইনাস, আর মাঝখানে কি আছে ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেট মাঝখানে থাকার জন্য দুটো চিহ্নের মধ্যে গুণের সম্পর্ক, তাহলে প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, আর 1 এর সঙ্গে তুমি যাই গুণ করবে সেই সংখ্যাই থাকে, তাহলে 1 এর সঙ্গে এটা গুণ করছি মানে 4x³ কিন্তু পড়ে থাকছে। বুঝতে পেরেছো? এবার একটা জিনিস খেয়াল করো, এখানে +4x³, এখানে -4x³, একই বিষয় আলাদা চিহ্ন, তাহলে কেটে দিতে পারি, তাই তো? তাহলে কেটে গেল। তাহলে পড়ে থাকছে কি এখানটায় দেখো তো, এখানে নিচে পড়ে থাকছে দেখো x⁴, বাইরে হচ্ছে স্কোয়ার। তাহলে এই যে 4 আর স্কোয়ার দুটোই তো পাওয়ার বা সূচক, এই দুটোর মধ্যে সূচকের নিয়ম অনুযায়ী তোমরা জানো গুণের সম্পর্ক, অর্থাৎ x⁴ আমরা কত লিখবো, 4 দুগুণে কত হয়ে যাবে 8, তাই না? মাইনাস চিহ্ন দেবো, 1 এর স্কোয়ার করলে 1ই থাকে, 1 এর মাথায় তুমি যাই লেখো না কেন সেটা কিন্তু 1ই হয়, তাই না? এবারে দেখো এখানে দেখো 4টে x⁴, এখানে দেখো 4টে x⁴, তাহলে মোট হয়ে যাবে 4 আর 4 কত, 8টা, 8টা x⁷। তাহলে আমরা কিন্তু এই পর্যন্তই, আর কিন্তু ভাঙানোর কোনো বিষয় নেই, এই পর্যন্তই কিন্তু অঙ্কটা হয়ে গেল। তাহলে এটা আমরা লিখে দেবো অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে দেখো কোষে দেখি 15 এর যে 3 নম্বর দাগের পরবর্তী যে অঙ্কগুলো, অর্থাৎ 7 নম্বর দাগের পরের যে অঙ্কগুলো, সেগুলো কিন্তু আমরা পরপর করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।